আসসালামু আলাইকুম। আচ্ছা, শুরুতেই এই হরমুজ প্রণালী বিষয়ক জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝাই, তাহলে আলোচনা শুরু করতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই সৌদি আরব, তারপরে কাতার, কুয়েত, ওমান এবং ওই পাশে ইরান, তারা তাদের তেলগুলো বা অন্যান্য পণ্য এই হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করে। পৃথিবীর 20% বিজনেস এই হরমুজ প্রণালী দিয়ে হয়। এখন হরমুজ প্রণালী দিয়ে যেই জাহাজে যাবে সেই জাহাজে ইরান মিসাইল মারবে। হ্যাঁ, কারণ ইরান মনে করতেছে যে যেহেতু আমাদের ধ্বংস করা হচ্ছে, আমাদের নেতাদের হত্যা করা হচ্ছে, সুতরাং আমরা এখান দিয়ে কোনো বাণিজ্য করতে দেব না। এখন পর্যন্ত হরমুজ বন্ধ আছে। ট্রাম্প অনেক চেষ্টা করে হরমুজ খুলতে পারেননি। হরমুজ দিয়ে কোনো জাহাজ গেলেই ইরান মিসাইল মেরে জাহাজকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে। দ্বিতীয়ত, এখন আরেকটা জায়গা হচ্ছে যে সৌদি আরব থেকে অন্য দিকে গিয়ে, মানে উল্টা দিকে গেলে সেখানে পড়ে লোহিত সাগর, যাকে ইংলিশে বলে রেড সি। সেই লোহিত সাগর দিয়ে ডান দিকে টার্ন করলে হয় সুয়েজ খাল। এই সুয়েজ খাল ক্রস করতে হলে মিশরকে টাকা দিতে হয়, টোল দিতে হয়। তারপরে ওই সুয়েজ খাল চিকন, এবং এইখান দিয়ে বিশ্বের মাত্র 10% ব্যবসা বাণিজ্য হয়। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এই সুয়েজ খাল দিয়েই জাহাজ যায়। এই সুয়েজ খাল দিয়েই লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর জাহাজগুলো যায়, মাত্র 10%। কিন্তু পৃথিবীর অন্যান্য যে দেশগুলো, এশিয়া প্যাসিফিক এসব অঞ্চলে ওই লোহিত সাগর থেকে বাব আল মানদেব হয়ে তারপর ভারত মহাসাগরের দিকে পড়ে। হ্যাঁ, সৌদি আরব করতেছে কি, তাদের তেল সম্পদগুলো পাইপ লাইনে এনে এই লোহিত সাগর দিয়ে বাব আল মানদেব হয়ে পাঠাতে চায়। কিন্তু সেখানে রয়েছে ইয়ামেন। এই বাব আল মানদেবের পাশেই হচ্ছে ইয়ামেন, এবং ইয়ামেন নিয়ন্ত্রণ করে হুতি বিদ্রোহীরা। বিশেষ করে ইয়ামেনের রাজধানী সানা, এটা নিয়ন্ত্রণ করে হুতি বিদ্রোহীরা। এবং এই হুতি বিদ্রোহী হচ্ছে ইরানের একটি প্রক্সি গ্রুপ, যেমন হুতি, হেজবুল্লাহ, হামাস। এবং এই হুতি আজকে বলতেছে যে আমরা ইরানের জন্য জীবন দিয়ে ফাইট করব। এই হুতি হচ্ছে একটি শিয়া সমর্থিত মিলিশিয়া, যারা 2004 সাল থেকে ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই করতেছে, এবং তারা ইয়েমেনের একটি বড় অঞ্চল নিয়ন্ত্রণ করে। এবং গত বছর গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বর গণহত্যা চালিয়েছিল, সেটার প্রতিবাদে এই হুতিরা এই বাব আল মানদেব দিয়ে কোনো পশ্চিমা জাহাজ গেলেই তাকে মিসাইল মেরে ধ্বংস করত। এবং এই কারণে কিন্তু আমেরিকা এবং যুক্তরাজ্য তারা একাধিকবার এই হুতিদের উপর আক্রমণ করেছিল, কিন্তু পরে পিছু হটে এই হুতিদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়, সন্ধি করতে বাধ্য হয়। তো এই হুতিরা বলতেছে যে আমরা এখন ইরানের পক্ষ হয়ে লড়বো, হরমুজ প্রণালী তো খুলবেই না, এবং যদি ইরানের উপর হামলা হয় আমরা এই বাব আল মানদেব বন্ধ করে দিব, যে বাব আল মানদেব দিয়ে অ্যাটলিস্ট পৃথিবীর 10% পণ্য এই বাব আল মানদেব দিয়েই রপ্তানি হয়। তাহলে এখন আরব কান্ট্রিগুলো উভয় সংকটে। আজকে আরব কান্ট্রিটা বৈঠক হয়েছে। আরব কান্ট্রি, একে বলা হয় জিসিসি, গালফ কর্পোরেশন কাউন্সিল। তো তারা বৈঠক করেছে, এবং বৈঠক করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আমেরিকার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবে না। এই যে কদিন ধরে শুনতেছেন যে সৌদি আরবের যুবরাজ সালমান, যাকে আমরা বলি MBS, তিনি নাকি এই ট্রাম্পের সঙ্গে এবং নেতানিয়াহুর সঙ্গে মিলে ইরান আক্রমণ করবেন, এগুলো কিন্তু পশ্চিমা প্রোপাগান্ডা। তিনি এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত বলেননি। তো আজকে যেই গালফ কর্পোরেশন কাউন্সিল যে সিদ্ধান্ত হলো, সেখানে তারা এটা সত্য যে ইরানের তীব্র নিন্দা জানিয়েছে। কারণ ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 5 থেকে 5.5 হাজার মিসাইল এই গালফ দেশগুলোতে নিক্ষেপ করেছে। এবং ইরান বলতেছে যে এই গালফ দেশগুলো থেকে আমাদের উপর হামলা করা হয়, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত নাকি পুরোই ইহুদিবাদের এজেন্ট। এটা ইরানের অভিযোগ। এখন গালফ কান্ট্রিগুলো বলতেছে যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যেভাবে ইরান আমাদের উপর হামলা চালাচ্ছে আমরা এতে অত্যন্ত ক্ষুব্ধ, কিন্তু আমরা কূটনৈতিক সমাধান চাই, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না। গালফ দেশগুলো হচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, আরব আমিরাত। জর্ডান গালফ কান্ট্রি না, বাট মাঝে মধ্যে বৈঠকে আসে। তো এই গালফ কান্ট্রি মানে জিসিসি, তারা কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে, আলোচনার উপর গুরুত্ব আরোপ করেছে, এবং তারা বলেছে যে তারা এই যুদ্ধে তো অংশগ্রহণ করবেই না এবং তাদের ভূমিও ব্যবহার করতে দিবে না। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান বলতেছে যে তোমাদের দেশে যেই ঘাঁটিগুলো আছে, মার্কিন ঘাঁটি, 13টা মার্কিন ঘাঁটি আছে, এবং এই 13টা মার্কিন ঘাঁটি কিন্তু এখন এমটি, মানে ভিতরে কেউ নাই। এই ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে ভিতরে কেউ নাই, সবাই আছে বিভিন্ন বড় বড় হোটেলে। যেমন যেমন কাতারের ঘাঁটির সব সৈন্যরা কাতারের বিভিন্ন হোটেলে আছে, আরব আমিরাতের ঘাঁটির সব সৈন্যরা
আরব আমিরাতে বিভিন্ন হোটেলে আছে। সৌদি আরবেরটা বাহরাইনটা ওরকম, মানে ঘাঁটিতে কেউ নেই, 13টা ঘাঁটি সব খালি, তারা বিভিন্ন বড় বড় হোটেলে আছে। এবং এই কারণে আপনারা দেখেছেন যে ইরান কিন্তু বড় বড় হোটেলে হামলা চালায়। এবং ইরান আরো বলেছে যদি আমাদের দেশে কোনো হামলা হয় তাহলে আমরা এই গালফ কান্ট্রি একটা দেশকে আমরা একদম মাটির সঙ্গে মিশিয়ে দেব। এবং ধারণা করা হয় যে সেটা আরব আমিরাতকে বুঝিয়েছে। আরব আমিরাত মানে দুবাই, শারজা, এই আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। কারণ তারা আসলে মানে পশ্চিমাদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ, অন্যরা কিন্তু এত না। তো এখন এই আরব দেশগুলোও কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি হলো না। অথচ ট্রাম্প কিন্তু বারবারে বলতেছিলেন যে এই সৌদি যুবরাজ আমাদের নিজেদেরই লোক, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সঙ্গে তিনি অংশগ্রহণ করবেন, কিন্তু শেষ পর্যন্ত আর করলো না। তো ট্রাম্প আজকে ক্যাবিনেট মিটিং করছে। ক্যাবিনেট মিটিং থেকে বের হওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যুদ্ধে কে জিতবে। ট্রাম্প বলছে অবশ্যই আমরা জিতবো, এবং যদি ইরান এই প্রস্তাবে রাজি না হয় তাহলে ইরানের এমন অবস্থা করব যে তারা কল্পনা করতে পারবে না, তাদেরকে কি অবস্থা করবো, ধ্বংস করে দেবো। তাহলে দেখেন যে এই আমেরিকা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকার কথা বলে, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু এখন আরেকটি দেশকে ধ্বংস করতে চায়। এটা কেমন কথা হলো বলেন তো। এবং ইউরোপের কোনো দেশ তাকে হেল্প করতেছে না, এর জন্য উনি খুবই বিরক্ত। উনি বলতেছেন যে এই ন্যাটোর পিছনে আমরা কোটি কোটি ডলার খরচ করি, কিন্তু আজকে আমাদের এই দুর্দিনে ন্যাটোর একটা দেশ হয়ে গিয়ে এলো না। সুতরাং এই ন্যাটো নিয়ে আমাকে দ্বিতীয় ভাবতে হবে, মানে এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং এই ন্যাটো বিলুপ্ত হলে কিন্তু সবচেয়ে বেশি লাভ হবে রাশিয়া। এবং আমেরিকা কিন্তু গোপনে গোপনে আসলে আমি দেখলাম এখন যে রাশিয়ার পক্ষে কাজ করতেছে। কারণ একদিকে ইউক্রেনকে পুরো অরক্ষিত রেখে সব সৈন্য নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যে, আর রাশিয়া এক চেটিয়া ইউক্রেনকে মারতেছে, ওদিকে তেলও বিক্রি করতেছে, লাভই লাভ। এবং ট্রাম্প আরো বলতেছে যে ইরানের কিছুই নাই, ইরানের সেনাবাহিনী নাই, নৌবাহিনী নাই, আকাশ প্রতিরক্ষা নাই, এমনকি ইরান আগের মতো আর ক্ষেপণাস্ত্রও মারে না, ইরানের ক্ষেপণাস্ত্র সব শেষ হয়ে গিয়েছে। অথচ এগুলো কিন্তু মিথ্যা কথা। আমি যদি আপনাকে একটু চার্ট দেখাই, হ্যাঁ, এখানে চার্ট আছে যে এই এই 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র মেরেছে। তবে এই চার্টে শুধু ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিরই তালিকা আছে। যেমন 28 তারিখে মারছে 80টা, 1 তারিখে মারছে 60টা, 2 তারিখে 10টা, তারপর থেকে 15-10 15-10 এরকম। এর ভিতর 7 তারিখে মারছে 20টা। এরপর থেকে আমরা দেখতে পাইতেছেন একদম প্রতিদিনই 15 থেকে 10টা মারতেই আছে, প্রতিদিন রেগুলার বেসিস ইসরায়েলের উপরে। তাহলে এই যে আমেরিকা বলতেছে যে ওদের গোলা বারুদ ফুরিয়ে গেছে, মিসাইল ফুরিয়ে গেছে, এই চার্টে তো তা দেখতেছি না। তাহলে কি ট্রাম্প মিথ্যা কথা বলতেছে? অবশ্যই। ওদিকে আবার ফ্রান্সের সেনাবাহিনীর প্রধান জেনারেল ফেবিয়ান ম্যান্ডন তিনি একটি ভিডিও কলে কথা বলেছেন 35টা দেশের সঙ্গে, 35টা দেশ, যে কিভাবে এই হরমুজ প্রণালী ওপেন করা যায়, এটা ওপেন না হলে আমরা বাঁচবো না। অলরেডি তাইওয়ানের মতো দেশের মাত্র 1 সপ্তাহ জ্বালানি আছে। ভাবেন এবার, বাংলাদেশের অবস্থা তো বাদই দিলাম। দেখুন এই ফ্রান্স এখন আরো 35টি দেশের সঙ্গে কথা বলে একটা উপায় বের করতে চায় আমেরিকাকে ছাড়াই, যে কিভাবে এই হরমুজ প্রণালী ওপেন করা যায়। অলরেডি ইরান বলছে যে বাংলাদেশ, পাকিস্তান, ভারতেরা হরমুজ দিয়ে জাহাজ নিতে পারবে, এদের কোনো সমস্যা হবে না। ওদিকে ট্রাম্প বলতেছে যে হরমুজ আমি ওপেন করেই ছাড়বো। আরে ভাই, হরমুজ তো ওপেনই ছিল, হরমুজ তো ওপেনই ছিল, কেন শুধু শুধু তুমি ইরানকে আক্রমণ করলা? এখন ইরান বলতেছে যে এই হরমুজ দিয়ে যদি কোনো জাহাজ যায় তাহলে সে জাহাজ ইরানকে টোল দিবে, যেমন টোল ওই সুয়েজ খাল দিয়ে গেলে দিতে হয় মিশরকে। তাহলে এই সমস্যা বাঁধালো কে? এখন ট্রাম্প বলতেছে যুদ্ধবিরতি না হলে কঠিন মূল্য দিতে হবে। আসলে কি ট্রাম্প যুদ্ধবিরতি চায়? অনেকেই মনে করতেছেন যে এই শুক্রবারে যখন স্টক মার্কেট ক্লোজ হয়ে যাবে তখন সেই রাতেই ট্রাম্প মরণ কামড় দিবে, এবং অলরেডি আমেরিকার বিভিন্ন কাজকর্মে সেই প্রমাণ স্পষ্ট। ফ্লাইট রাডার তথ্য অনুযায়ী 12ই মার্চ থেকে 23শে মার্চ এই মোট 11 দিন আমেরিকা 35টা C-17 ফ্লাইট পরিচালনা করেছে আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে জর্ডান এবং ইসরায়েলের দিকে। এবং এই 35টা ফ্লাইটে বিপুল পরিমাণ মার্কিন সৈন্য এই জর্ডানের মিলিটারি বেজে এবং ইসরায়েলের মিলিটারি বেজে স্থানান্তর করা হয়েছে। এখন এই 35টা যদি মনে করেন যে একটাতে 200 করেও সৈন্য ট্রান্সফার করে, তাহলে 7,000 সৈন্য এই 11 দিনে তারা আমেরিকা থেকে এই জর্ডানে এবং ইসরায়েলে নিয়েছে। এখন এটা হতে পারে যে সেনাবাহিনীর মহড়া, কিন্তু এটা মহড়া না, মহড়া হলে তো এত সৈন্য নিতে পারে না। এবং এছাড়াও কিছু মেরিন সেনা পাঠিয়েছে আরো 2,500, তারা নৌপথ আছে, তারা গিয়ে পৌঁছবে কবে? তারা গিয়ে পৌঁছবে এক্স্যাক্টলি শুক্রবারে, যে শুক্রবারে যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে। এই কারণে অনেকে মনে করেন যে শুক্রবারে স্টক মার্কেট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবে
ইরানের খার্গ আইল্যান্ড এবং ক্যাশ আইল্যান্ড। খার্গ আইল্যান্ড হচ্ছে ইরানের যেখান থেকে 90% তেল ইরান বিক্রি করে, সেই ডিপোটা হচ্ছে খার্গ আইল্যান্ডে। এবং ক্যাশ আইল্যান্ড হচ্ছে একটা পর্যটন এলাকা, যে আইল্যান্ডে 55,000 লোক বাস করে বা 1.5 মিলিয়ন লোক ভিজিটে যায়, একটা সুন্দর একটা দ্বীপ। তাহলে যেই দ্বীপে 55,000 লোক বাস করে, সেই দ্বীপে 5,000 মার্কিন সেনা গিয়ে কি করবে? তারা কি সিভিলিয়ানে ট্যাকেল দিতে পারবে? পারবে না তো। কিন্তু তারপরেও ট্রাম্প এটা করবে। এখন যদি ট্রাম্প খার্গ আইল্যান্ড দখল করে, ইরান কি বসে থাকবে? ইরান তো ওই খার্গ আইল্যান্ডে পরপর মিসাইল মারতেই থাকবে। এবং এই ইরানের 6 লক্ষ সেনা এবং আরো রিজার্ভ আছে 4 লক্ষ, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে এই যে 55,000 50,000 এটা যথেষ্ট নয়। ফরমার সিআইএ ইন্টেল ডিপার্টমেন্টে কাজ করা ল্যারি জনসন, তিনি আজকে একটি পডকাস্টে বলেছেন যে আমার এক বন্ধু আমাকে বলেছে যে সে খবর পেয়েছে যে আমেরিকার কোন একটা পার্টিকুলার সেনা ক্যাম্পে ডেল্টা ফোর্সের একজন সদস্য বলতেছেন যে বৃহস্পতিবারে 2 জন স্পেশাল ট্রেনিং প্রাপ্ত সেনা অফিসারকে আমেরিকা পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। এবং মার্কিন যে ডেল্টা ফোর্স আছে, যে ডেল্টা ফোর্স ছোটিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরাকে উঠে নিয়েছিল, সেই ডেল্টা ফোর্সকে বলতেছে, ট্রেনিং দেওয়াচ্ছে যে কিভাবে একটা আইল্যান্ডে গিয়ে দখল করতে হয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেগুলো সমাধান করতে হয়। এবং তারা বলেছেন যে এই ধরনের টক, মানে এই ধরনের আলাপ আমরা কখনো আগে শুনিনি, নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে ট্রাম্প আসলে এই আলোচনা করে করে এই খার্গ আইল্যান্ড সহ ক্যাশ আইল্যান্ড সহ ওই পুরো এলাকা নিয়ন্ত্রণে নিতে চায় এবং তিনি মনে করেন যে ওই এলাকা নিয়ন্ত্রণে নিলেই আসলে এই হরমুজ প্রণালী খুলে যাবে, আর কোনো সমস্যা হবে না। ওদিকে ট্রাম্প আজকেও বলেছে যে ইরান আলোচনার জন্য মরিয়া, পাগল হয়ে গিয়েছে, হাতে পায়ে ধরতেছে, কিন্তু সামনাসামনি বলে যে ইরান আলোচনা করবে না। এখন যদি ইরান আলোচনা না করে, তাহলে এমন শিক্ষা দেব যে শিক্ষাটা তারা সারা জীবন মনে রাখবে। কিন্তু বাস্তবে মনে হচ্ছে যে আসলে ইরানের সমস্যা না, সমস্যা হচ্ছে আমেরিকার। আমেরিকাই চুক্তি করার জন্য পাগল হয়ে গিয়েছে, যেটা অলরেডি বলেছিলেন সাবেক একজন ব্রিটিশ MI6 এজেন্ট। ওদিকে কিছুক্ষণ আগে ইসরায়েল বলেছে যে আমরা ইরানের নৌবাহিনীর প্রধানকে হত্যা করেছি, যিনি কিনা এই হরমুজ প্রণালী বন্ধ রাখতে কি রোল প্লে করতেছিলেন। তো ভালো কথা, নৌবাহিনীর প্রধানকে মেরে ফেলেছেন, কিন্তু এর আগেও তো তার চেয়েও শিশু নেতা মেরে ফেলেছেন, কিন্তু কিছু কি হয়েছে? হয় নাই তো। কিন্তু ইরানের একজন মরলে তারপর কি নেতা হবে, এরকম করে 50 থেকে 60 লেয়ার পর্যন্ত নির্ধারণ করা আছে। সুতরাং এই একজন নৌবাহিনীর প্রধানকে মেরে কি লাভ হবে? আগেও তো মেরেছে, কিছু ফল হয়েছে? ফল হয় নাই তো। এদিকে ইউক্রেন আজকে রাশিয়ার একটি অন্যতম বড় তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে রাশিয়ার ওই তেল ক্ষেত্রের 40% তেল রপ্তানি সক্ষমতা নষ্ট করে দিয়েছে। তার মানে রাশিয়া আগের মতো আর তেল রপ্তানি করতে পারবে না, যেটা আমেরিকা বলেছিল যে রাশিয়া এখন থেকে তেল বিক্রি করতে পারবে, কারণ বিশ্বের যে তেলের সংকট এটা মিটানোর জন্য ইরানও পারবে, রাশিয়াও পারবে। কিন্তু আজকে ইউক্রেন রাশিয়ার ওই তেল ক্ষেত্রে হামলা চালিয়ে রাশিয়ার 40% ক্যাপাবিলিটি নষ্ট করে দিয়েছে। এখন বিশ্বে কিন্তু তেল সংকট আরো বাড়বে। এখন যদি ডোনাল্ড ট্রাম্প বলে যে আমরা ইরানকে গুড়িয়ে দেব, ইরানের সমস্ত তেল গ্যাস সেক্টরে হামলা চালাবো, তাহলে ইরান কি ছাড়বে? ইরান ছাড়বে না তো। ইরান একদম ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের সকল তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, পানি শোধনাগার, এয়ারপোর্ট এগুলো হামলা চালাবে। ইরানের যে সেই সক্ষমতা আছে, এটা ইরান বহুবার প্রমাণ করেছে। তাহলে কি হবে? তাহলে সমস্ত বিশ্ব একদম পথে বসে যাবে, সমস্ত বিশ্বের অর্থনীতি একদম ধসে পড়বে। ওদিকে চীন তাদের সকল নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নিচ্ছে, আমেরিকা তাদের সকল নাগরিকদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে। ওদিকে ফ্রান্সের টোটাল এনার্জি তারা সৌদি আরব, দুবাই, কাতার মানে পুরো মধ্যপ্রাচ্য থেকে তাদের 1500 কর্মীকে আজ সরিয়ে নিয়েছে। তার মানে হচ্ছে যে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। ওদিকে রাশিয়া বলেছে যে আমরা ইরানের পাশে আছি, রাশিয়া খাদ্য সামগ্রী এবং ড্রোন পাঠিয়েছি, এবং চীন তাদের অত্যাধুনিক স্যাটেলাইট নেভিগেশন ভিডিও দিয়ে ইরানকে হেল্প করতেছে এবং তারা হেল্প করেই যাবে। সুতরাং আজকে তো শুক্রবার, এই শুক্রবার মধ্যরাতের পরেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং সেই আলামতি স্পষ্ট। এখন দর্শক, যুদ্ধে শক্তিশালী দেশ হলেই কিন্তু জিতা যায় না। আমেরিকার সেনাবাহিনী আছে, আমেরিকার টাকা পয়সা আছে, আমেরিকার টেকনোলজি আছে, কিন্তু তারপরেও আমেরিকা ইরানের কাছে অসহায়। ইরান অনবরত মিসাইল মারতেছে মধ্যপ্রাচ্যে, মিসাইল মারতেছে ইসরায়েলে, মিসাইল মারতেছে আমেরিকার বিমানবাহী জাহাজে। আমেরিকা কিছুই করতে পারতেছে না। এখন সেনাবাহিনী পাঠাচ্ছে, খার্গ আইল্যান্ড দখল করবে, ক্যাশ আইল্যান্ড দখল করবে, কিন্তু সেখানেও কতটুকু কি করতে পারবে?
সাবেক মার্কিন কর্নেল, যিনি কিনা সাদ্দামের বিরুদ্ধে ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই কর্নেল ডগলাস ম্যাকগ্রোরি, তিনি বলেছেন যে ইরানে যুদ্ধ করতে গেলে মার্কিন সৈন্যদের জীবিত ফিরে আসার সম্ভাবনা অনেক কম। কারণ ইরানের যে ভৌগোলিক অবস্থান, যে পাহাড় পর্বত, রক, মাউন্টেন, গিরিখাত, এগুলোতে যুদ্ধ করা এত সহজ না। তারপরও আমেরিকা করবেই। কিন্তু ইরান অলরেডি হরমুজ বন্ধ করে দিয়ে বিশ্বের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ইরান অলরেডি হুতিদেরকে দিয়ে বাব আল মানদেব বন্ধ করাবে। ইরান প্রয়োজনে সুয়েজ খালে দিয়ে ক্ষেপণাস্ত্র মারবে। কিন্তু আমেরিকা এত হামলা চালিয়ে, এটা সত্য যে ক্ষয়ক্ষতি ইরানের বেশি হয়েছে, ইরানে মানুষ মরেছে, কিন্তু ইরান টিকে আছে। ইরানের কিছু করা লাগবে না, শুধু চুপচাপ টিকে থাকলেই হবে। বিশ্লেষকরা মনে করতেছেন যে এই শুক্রবার থেকে শুরু হবে আসলে ইরানের উপর হামলা। রাশিয়া এবং চায়নাও যোগ দিবে ইরানের সঙ্গে। এখন যদি ইরান এই শুক্র, শনি, রবি এই 3 দিন টিকে থাকতে পারে, তাহলেই কিন্তু পৃথিবীর ইতিহাস নতুন করে লেখা হবে। আর আরব দেশগুলোর কাছ থেকে আসলে আমি কিছু আশা করি না। ওরা ওই মার্কিন পুতুল ছিল, মার্কিন পুতুলই থাকবে। এখনো তো ঠেকায় পড়ে বলতেছে যে আমরা যুদ্ধ অংশগ্রহণ করবো না, কিন্তু ঠিকই গোপনে গোপনে টাকা পয়সা দিবে, প্রক্সি সহায়তা দিবে এবং সবই দিবে। এই হচ্ছে গিয়ে আরবদের অবস্থা। তো দেখা যাক কি হয়। দর্শক মতামত জানাবেন, ভালো থাকবেন।